Hello, welcome to our course. আমি নবনীল দে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুটা হচ্ছে যে সভারেন্টির যে বিভিন্ন ভাগগুলো আছে তোমাদের সিলেবাসে, সেই ভাগটার ব্যাপারে, অর্থাৎ মনিস্টিক থিওরি অফ সভারেন্টি, প্লুরালিস্টিক থিওরি অফ সভারেন্টি অ্যান্ড সভারেন্টি ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন। তো প্রথমে আমরা দেখব যে এই যে মনিজম, প্লুরালিজম, এই যে বিভিন্ন ধরনের আইডিয়াজ আমরা পাচ্ছি সভারেন্টি নিয়ে, এইগুলোর অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে বা কারা কারা এই ব্যাপারে কথা বলছে। তো মনিস্টিক থিওরির খুব সংক্ষিপ্ত খুব সহজ বাংলা হচ্ছে একত্ববাদ, অর্থাৎ যেখানে একজনই থাকবে সার্বভৌমত্ব বা সভারেন্টির একদম ঊর্ধ্বে। ঠিক আছে, আগের ভিডিওগুলোতে আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি যে সভারেন্টি কি বিষয়, এবং এটা ইট ইজ বেসিক্যালি দ্য পারপেচুয়াল অ্যান্ড ইটার্নাল পাওয়ার, দ্য হাইয়েস্ট পাওয়ার টু কমান্ড। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে যখন মনিস্টিক থিওরির কথা আসছে তখন আমরা এটা জানছি যে সভারেন্টির মনিস্টিক থিওরির অর্থ হচ্ছে যে কোনো একজনের কাছে সমস্ত পাওয়ার থাকবে। খুব সিম্পল ব্যাপারটা। এবার এগুলোকে একটু ডিসকাস করলে আইডিয়াটা একটু ক্লিয়ার হবে যে একজনের কাছে কিরকম কি পাওয়ার। তো মনিস্টিক থিওরির ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে বিভিন্ন নাম উঠে আসছে, এবং সবথেকে যে নামটা সবথেকে বেশি প্রযোজ্য, সবার আগে যিনি মনিস্টিক থিওরির কথা বলেছেন তিনি হচ্ছেন জাঁ বোঁদা, ফ্রেঞ্চ ফিলোসফার জাঁ বোঁদা। এনাকে অনেকে জাঁ বদিনও বলেন। তারপরে সেখানে নাম আসছে জন অস্টিনের, থমাস হবস, জর্জ উইলিয়াম ফ্রেডরিক হেগেল, GW হেগেল যাকে আমরা বলি। তো এদের নাম আমরা পাচ্ছি মনিস্টিক থিওরির সাথে। আর অন্যদিকে প্লুরালিস্টিক থিওরি বা বহুত্ববাদ বাংলায়, প্লুরালিস্টিক থিওরির প্রোপাউন্ডার হচ্ছেন হ্যারল্ড ল্যাস্কি। তো তারপরে আমরা দেখব যে সভারেন্টি গ্লোবালাইজেশনের এরাতে কিরকম কি এখন সিচুয়েশন সভারেন্টির। তো ফার্স্ট অফ অল ওয়েন ইউ টক অ্যাবাউট মনিস্টিক থিওরি, এখানে আমাদের বুঝতে হবে যে মনিজম হচ্ছে সেইটা যেখানে স্টেট হচ্ছে হাইয়েস্ট পাওয়ারফুল এন্টিটি, হাইয়েস্ট এবং দি অনলি পাওয়ারফুল এন্টিটি দ্যাট হ্যাজ দ্য হাইয়েস্ট power to regulate, to propound laws, এবং to regulate economy, to provide security to the citizens. তো যাবতীয় রকমের জনগণের জন্য যাবতীয় রকমের যে সমস্ত আমরা পরিষেবা বা সার্ভিস আমরা বলি একটা স্টেট দিয়ে থাকে, তো সেই ব্যাপারটা, সেই সুবিধাগুলো, সেই সার্ভিসগুলো আমাদের প্রোভাইড করছে স্টেট। স্টেটের কাছে সেই পাওয়ারটা আছে, সেই হাইয়েস্ট অথরিটিটা আছে। স্টেট আমাদের সিকিউরিটি দিচ্ছে, স্টেট আমাদের ইকোনমিক সুবিধা দিচ্ছে, স্টেট আমাদেরকে ল প্রোভাইড করছে, রেগুলেশনস দিচ্ছে, এবং যাতে আমরা খুব একটা সিকিওর ফিল করি, আমরা ভালোভাবে দিন যাপন করতে পারি। তো এই মনিস্টিক থিওরিতে যার প্রোপাউন্ডার হচ্ছেন বেসিক্যালি জাঁ বোঁদা। জাঁ বোঁদার টাইমটা বুঝতে হবে। জাঁ বোঁদা আসছেন ঠিক রেনেসাঁসের একটু সময়ের আগে বা ওই সময়েই, ঠিক আছে। এবং সেই সময় দেখা যাচ্ছিল যে তিনি লিখছেন 6 বুক অফ দ্য কমনওয়েলথ, এবং এই বইটা বেসিক্যালি চার্চের যে চার্চের যে অটোনমি চলতো সেই সময়, সেই অটোনমির এগেনস্টে লেখা, যে চার্চ ক্যানট বি দ্য সোল পাওয়ারফুল এন্টিটি অফ আ স্টেট, রাদার আ কিং শুড বি দ্য পাওয়ারফুল এন্টিটি অফ দ্য স্টেট। এবার এখানে সেই সময় রাজা মানেই এখন হচ্ছে যে যেটাকে আমরা অ্যাকচুয়ালি স্টেটের মর্যাদা দিয়েছি, সেটার ক্ষমতা দুটো মোটামুটি সেমই বলা যায়। এইবার ক্ষমতার কিন্তু শুধুমাত্র রাষ্ট্রই উৎস নয় বা স্টেটই একমাত্র সোর্স নয়।
ক্ষমতা বা পাওয়ারের সোর্স কিন্তু স্টেট ছাড়াও অনেক আছে, যেমন রাজা ছাড়াও একজন যে ধর্ম প্রচারক, যে চার্চে প্রচার করছে, তারও একটা ক্ষমতা আছে, সোসাইটির একটা ক্ষমতা আছে। তো এরপরে জন অস্টিন বা থমাস হবস যখন আসছেন, তারাও একই কথা বলছেন যে না, অন্য সমস্ত যে সোর্সেস রয়েছে পাওয়ারের, সেই সমস্ত সোর্সগুলো হচ্ছে সাবঅর্ডিনেট টু দ্য পাওয়ার অফ দ্য স্টেট। তো এটাই ছিল মেন বিষয়টা, যেটা আমরা সভারেন্টির মনিস্টিক থিওরির মধ্যে পাই। এবং তার সাথে অস্টিন আরো বলছেন যে স্টেটের পাওয়ারটা হচ্ছে ইনডিভাইজেবল, যেটাকে ভাগ করা যায় না। স্টেটের পাওয়ারটা একটা 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 নেক্সাস অফ অল কাইন্ডস অফ পাওয়ার্স, এবং এই পাওয়ারটাকে আমরা ছোট 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 অংশে ভাগ করতে পারি না, বিকজ স্টেটের কোনো রিপ্লেসমেন্ট নেই। এবং স্টেটের যে ল, সেই লয়ের ওপরে ডিভাইন লও কার্যকরী হবে না। ডিভাইন ল মানে হচ্ছে যে তখন মিডল এজে এবং রেনেসাঁসের সময়ও বেশ কিছু জায়গায় এই বিশ্বাস ছিল যে ঈশ্বর কিছু নিয়ম বানিয়েছে, ঈশ্বরের নিয়ম রাষ্ট্রের নিয়মের ঊর্ধ্বে। বাট আমরা দেখেছি যে সমস্ত মনিস্টিক থিওরির যারা প্রোপাউন্ডার, তারা সেগুলোকে মোরাললেস ডিনাই করে দিচ্ছেন। ঠিক আছে, যে না, সেটা হতে পারে না, কারণ স্টেটই হচ্ছে হাইয়েস্ট পাওয়ারফুল এন্টিটি। স্টেটের পাওয়ারফুল ইনডিভাইজেবল, স্টেটের পাওয়ারফুল হচ্ছে আনলিমিটেড, আর মানুষ হচ্ছে এই সমস্ত লয়ের ক্রিয়েটার, এবং মানুষই হচ্ছে স্টেটটা চালায়। সেম একই ধরনের কথা আমরা থমাস হবসের মধ্যেও দেখতে পাই, তবে এক্ষেত্রে থমাস হবসের বেশ কিছু লেখায় আবার একটু অন্য ইঙ্গিত পাওয়া যায়, সেটা অন্য বিষয় যদিও। তবে থমাস হবসের লেখা দ্য লেভিয়াথান বা লেভায়াথান, এই লেভায়াথানের যে স্টোরিটা, সেটা সমুদ্র থেকে উঠে আসা একটা দানব, যার একটাই মাত্র চোখ। তো সেই দানবটাকে তিনি সুপ্রিম পাওয়ারফুল দেখিয়েছেন, এবং এটা হচ্ছে একটা রূপক। দানবটাকে তিনি অ্যাকচুয়ালি কম্পেয়ার করছেন একটা স্টেটের সাথে, যে আমাদের সবার উচিত সেই জায়ান্টটাকে, সেই লেভায়াথানকে ফলো করা, এবং সেই লেভায়াথানকে ফলো করা অর্থ হচ্ছে যে আমাদের উচিত স্টেটকে ফলো করা। ঠিক আছে, তো এইভাবে থমাস হবস তার মনিস্টিক থিওরির যে জায়গাটা, সেই জায়গাটা খুব পরিষ্কার করছে আমাদের সামনে। তার সাথে আসছে আরো বেশ কিছু বছর পর, আরো 200-300 বছর পর, অ্যাটলিস্ট 200-300 বছরই হবে, জিডব্লিউএফ হেগেল, জার্মান ফিলোসফার। জিডব্লিউএফ হেগেল অন্যদিকে হচ্ছে যে তিনি আবার আদর্শবাদী নামেও পরিচিত, আইডিয়ালিস্ট ছিলেন। বাট অ্যাট দ্য সেম টাইম জিডব্লিউএফ হেগেল যখন ছোট ছিলেন, তিনি তখন জার্মানিকে ছোট 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 ভাগে ভাগ হয়ে যেতে দেখেন বাই দ্য ইনভেশন অফ নেপোলিয়ন বোনাপার্টে। এবার নেপোলিয়নের এই যে ইনভেশন, এবং তিনি একটা শিশু বা একটা কিশোর তখন তিনি, এবং তিনি নেপোলিয়নকে মার্চ করে যেতে দেখছেন জার্মানির রাস্তা দিয়ে বা প্রাশিয়ার রাস্তা দিয়ে, ডিভাইডেড জার্মানি। সেখানে কিন্তু তিনি নেপোলিয়নের ওপর তার রাগ হচ্ছে না, তিনি বরং নেপোলিয়নকে দেখে ভাবছেন যে such a great character, great courageous man that he is, এবং এই রকমই হওয়া উচিত একজন রুলারের। এবং তিনিও সেই জন্য কিন্তু স্টেটের কাছে বা একজনের কাছে সমস্ত যে পাওয়ার, সেই পাওয়ারগুলোকে কন্ট্রিবিউট করতে বা সেই পাওয়ারগুলোকে কুক্ষিগত রাখতে তিনি রাজি ছিলেন। এবং তিনি এটাই চেয়েছিলেন যে স্টেট হবে আলটিমেটলি পাওয়ারফুল, এবং স্টেটের সমস্ত যে ল এনফোর্সমেন্টের পাওয়ার থাকবে, স্টেটের কন্ট্রোলের পাওয়ার থাকবে, এবং স্টেট হচ্ছে সেই সব কিছুকে কন্ট্রোল করবে। তো এইভাবে হচ্ছে যে আমরা একটা মনিস্টিক থিওরির আইডিয়া পাই। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আরো বেশ কিছুদিন যাবার পরে মনিস্টিক থিওরির কিছু ক্রিটিসিজম উঠে এলো সামনে, এবং যারা ক্রিটিসাইজ করছেন তাদের মধ্যে অন্যতম প্রধান হচ্ছেন হ্যারল্ড লাস্কি। এবং তিনি বলছেন যে
এই যে আমরা হেগেলের কথা বললাম বা হবসের কথা বললাম, এদের সবারই ক্যারেক্টারে কিছু না কিছু একটা জায়গায় একটা ফ্ল ছিল, একটা উইকনেস ছিল। ফর ইনস্ট্যান্স হেগেলকে আমি বলি তো নেপোলিয়ন বোনাপার্টেও কিন্তু শেষ অবধি সব জায়গায় সফল হয়নি এবং তাকে কিন্তু নির্বাসিত করা হয়েছিল একটা লোনলি দ্বীপে, যেখানে তিনি মারা যান আস্তে আস্তে। তো তারও এন্ডিংটা ঠিক সুখদায়ক হয়নি। আবার অন্যদিকে এই যে হিটলার এবং নাজির যে রাইজ, নাজি পার্টির রাইজ, তার জন্য অনেক সময় দায়ী করা হয় হেগেলের যে থিওরি, মনিস্টিক থিওরি সেখানে, এবং বলা হয় যে জার্মানি আজকের যুগে এতটা মানে হিটলারের সময় অ্যাকচুয়ালি এতটা যে একটা ডিকটেটরশিপে পরিণত হয়েছিল হিটলার, সব থেকে বেশি জেনোসাইডের নাম যার কলঙ্ক যার ক্যারেক্টারের সাথে রয়েছে, তারও কিন্তু একটা মোরাল গ্রাউন্ড তৈরি করে দিয়েছিল জিডব্লিউএফ হেগেল। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে মনিস্টিক থিওরি কি করেছে, মনিস্টিক থিওরি ওভার দ্য টাইম এটা কিন্তু মানুষকে আরো বেশি যেটাকে বলে আগ্রাসী করে তুলেছে, অ্যাগ্রেসিভ করে তুলেছে, এবং এই অ্যাগ্রেশনটা দেখা গিয়েছে ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য সেঞ্চুরিজ বিভিন্ন লিডারদের মধ্যে, ঠিক আছে। এবং এইখানেই হচ্ছে মনিস্টিক থিওরির সবচেয়ে বড় ক্রিটিসিজম, যে পাওয়ারটা এক জায়গায় থাকলে সেটা আস্তে 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 তারা করাপ্টেড হয়ে যায়, তারা পাওয়ারটা এনজয় করতে শুরু করে এবং অন্যান্য মানুষের কথা তারা সেভাবে ভাবে না সব ক্ষেত্রে। তো এই জায়গা থেকে উঠে আসছে হ্যারল্ড ল্যাস্কির প্লুরালিস্টিক থিওরি, যেটাকে আমরা বাংলায় বহুত্ববাদ বলতে পারি। আর এই বহুত্ববাদ থেকেই বোঝা যাচ্ছে, বা প্লুরালিস্টিক শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে দেয়ার হ্যাজ টু বি মেনি সোর্সেস অফ পাওয়ার্স। পাওয়ার কোনো একটা সোর্স থেকে আসবে না, বিভিন্ন রকমের পাওয়ার বিভিন্ন আলাদা আলাদা সোর্স থেকে থাকবে, এবং পাওয়ারটা একই সাথে হচ্ছে যে লিমিটেডও হবে, ইন্টারনালিও লিমিটেড হবে এবং এক্সটার্নালিও লিমিটেড হবে। আমরা মনিস্টিক থিওরির ক্ষেত্রে যেটা দেখেছি যে পাওয়ার কে অস্টিন বলছেন ইনডিভাইজেবল এবং আনলিমিটেড, সেটা কিন্তু এখানে ডিভাইজেবল অবভিয়াসলি হয়ে যাচ্ছে, এবং তার সাথে উইদিন দ্য এন্টিটিজ পাওয়ারগুলো কিন্তু লিমিটেডও থাকছে অ্যাট দ্য সেম টাইম। তো প্লুরালিস্টিক থিওরির অ্যাকচুয়ালি আমরা এখন মডার্ন স্টেটকে দিয়ে আমরা দেখতে পারি। পরে যখন মন্টেস্কিউ সেপারেশন অফ পাওয়ারটা বলবো তখন সেখানেও দেখা যাবে যে এটা অ্যাকচুয়ালি প্লুরালিজমের বা প্লুরালিস্টিক থিওরির যে কনসেপ্ট সেখান থেকে আসছে। তো প্লুরালিস্টিক থিওরিতে আমরা পাই যে স্টেটের যে একটাই পাওয়ার ছিল, সব কিছু পাওয়ার, অর্থাৎ ল মেকিং, রুল অ্যাডজুডিকেশন, তারপরে হচ্ছে যে এক্সিকিউশন, এই সমস্ত পাওয়ারগুলো বিভিন্ন জায়গায় ডিভাইড করে দেওয়া হচ্ছে, যেটা আমরা মডার্ন স্টেটে বেসিক্যালি দেখতে পাই যে লেজিসলেচারের কাজ একরকম, এক্সিকিউটিভের কাজ একরকম, এবং তারপর জুডিশিয়ারির কাজ আর একরকম, ঠিক আছে। তো এইভাবে তিন চারটে আলাদা আলাদা জায়গায় যে শেয়ার করে দেওয়া, বেসিক্যালি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, ভেরি ইম্পর্টেন্ট, এই টার্মটা মনে রাখতে হবে, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। এবং এই ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারেই কিন্তু আমরা বেসিক্যালি প্লুরালিস্টিক থিওরির একটা সাম আপ করে দিতে পারি। এবার এই যে আজকের যে লেকচারটা, এটা বেসিক্যালি কিন্তু সভারেন্টির একটা এভলিউশন আমরা বলছি, যে ওভার দ্য টাইম পৃথিবীতে সভারেন্টির কনসেপ্টটা কি কি বিষয় ফেস করেছে, কি কি বাধা পেরিয়ে এসেছে আস্তে আস্তে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এই লেকচারটার মধ্যে দিয়ে। এইবার ব্যাপারটা হচ্ছে যে তারপরে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল, আরো বেশ কিছু বছর পর যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অবভিয়াসলি হয়ে যাচ্ছে তখন, এবং আর একটা ওয়ার আমরা দেখছি, দ্যাট ইজ কোল্ড ওয়ার। এই কোল্ড ওয়ারের এরাতে সভারেন্টির কনসেপ্টটা আরো বেশি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং আমরা দেখতে পাই যে উইথ যেটাকে বলে যে রোলিং ব্যাক অফ কোল্ড ওয়ার, আমরা কিন্তু আস্তে আস্তে নতুন ধরনের স্টেট, নতুন ধরনের সিস্টেম, এগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এবং আস্তে আস্তে পৃথিবীতে কিন্তু এরা অফ গ্লোবালাইজেশন যেটাকে বলে, সেই এরা অফ গ্লোবালাইজেশনটা আস্তে আস্তে আসছে পৃথিবীতে। গ্লোবালাইজেশন তোমরা বুঝতেই পারবে, গ্লোবালাইজেশন
মানে হচ্ছে বেসিক্যালি এটা তিনটে পিলার আছে, LPG, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। Liberalization basically indicates the liberal economy of a state, the liberal policies of a state that directs the state into privatization or privatizing policies. তো অর্থাৎ আমাদের রাষ্ট্র প্রথমে উদার হচ্ছে, রাষ্ট্রের যেটাকে বলা যায় অর্থনৈতিক ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, সেগুলোতে উদারীকরণ দেখি আমরা, লিবারাল ভিউজ দেখি, লিবারাল পলিসিস দেখি, এবং তার ফলে কি হয় যে একটা বলা হয় যে তার ফলে একটা যেটাকে আমরা বলি যে প্রাইভেটাইজেশন অর্থাৎ বেসরকারীকরণ হচ্ছে, অর্থাৎ সরকারের হাতে আর সমস্ত কন্ট্রোল থাকছে না। সরকার কারখানা বলা যায় বা যে কোনো ইন্ডাস্ট্রি বলা যায় বা যে কোনো সেক্টর, যেমন রেল সেক্টর, প্রাইভেট সেক্টর, মানে প্রাইভেট সেক্টর না, এডুকেশন সেক্টর, হেলথ সেক্টর, সেগুলোকে প্রাইভেটাইজড করে দিচ্ছে। তো এটাকে আমরা প্রাইভেটাইজেশন বলছি। আর এই সব কিছুর মাধ্যমে আসছে গ্লোবালাইজেশন, এবং গ্লোবালাইজেশন বেসিক্যালি যেটা আমরা বলতে পারি যে গ্লোবালাইজেশনকে আমরা কিভাবে বলতে পারি, খুব অল্প কথায় বলতে গেলে this is basically withering away of the state control from the trades and tariffs etc. অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্র কোনো কন্ট্রোল করবে না, স্টেটের কন্ট্রোলটা থাকবে না। তাহলে কি হবে, স্টেট তার কন্ট্রোলটা তুলে দেবে, so that business persons from other countries can come in and from my countries can go out in other countries and they can do business easily. তো এইটা হওয়ার ফলে যখন একবার আমরা সেই ট্রেড ব্যারিয়ারটা তুলে দিই, তখন কিন্তু আর সেই যে আসা যাওয়া সেটাকে আমরা কিন্তু কমপ্লিটলি কন্ট্রোল করতে পারি না। এবার এইখানেই সভারেন্টির রোলটা আসছে, যে সভারেন্টির এই যে কনসেপ্টটা ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন, এটার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দিচ্ছে নিওলিবারালসরা, লাইক জন রলস, জোসেফ নাই, কেনেথ ওয়ালস, ফ্রান্সিস ফুকুয়ামা। এরা যে নতুন তত্ত্বগুলো দিচ্ছেন, এর মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে রাষ্ট্র কিন্তু বা স্টেট কিন্তু আগে যতটা কন্ট্রোলিং একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করত, কন্ট্রোল করার চেষ্টা করত, সেই কন্ট্রোলটা স্টেটের কাছে থাকবে না। তো স্বাভাবিকভাবেই দেখা যায় দুটো জিনিস, যেটাকে আমরা বলি ডিরেগুলেশন অফ দ্য স্টেট, অর্থাৎ স্টেট রেগুলেশন থেকে পিছিয়ে যাচ্ছে, আর তার সাথে হচ্ছে রোলিং ব্যাক অফ দ্য স্টেট, অর্থাৎ স্টেট তার যে পাওয়ারটা, তার যে জায়গাটা, সেটা থেকে পিছিয়ে যাচ্ছে। এবং এইভাবে আমরা দেখি যে ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন পরিবর্তনটা কিভাবে আসছে। পরিবর্তনটা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজড হওয়া সত্ত্বেও আগে যেটা প্লুরালিজমেও যেটা ছিল, যে বেশিরভাগ ক্ষমতা স্টেটের কাছেই থাকতো, ইভেন ইন আ ডিসেন্ট্রালাইজড পাওয়ার ফরম্যাট। কিন্তু when it comes to the era of globalization, decentralization কিন্তু আরো ভালোভাবে হয়ে যাচ্ছে, এবং পাবলিক অর্থাৎ গভর্নমেন্টের সাথে সাথেই কন্ট্রোলটা হাতে থাকছে সাধারণ মানুষের, জনগণের হাতে থাকছে, সিটিজেন্সদের হাতে থাকছে। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন যে ট্রান্সন্যাশনাল কর্পোরেশন, মাল্টিন্যাশনাল কোম্পানিজ, তাদের হাতে থাকছে, এবং ইন্টারন্যাশনাল যে এন্টিটিজ অর্থাৎ সার্ক, আসিয়ান, ইউরোপিয়ান ইউনিয়ন, ওপেক, এই ধরনের অর্গানাইজেশনগুলোর কাছে সভারেন পাওয়ারটা চলে যাচ্ছে। যদিও যতক্ষণ আমরা সভারেন পাওয়ারের কথা বলছি, সেখানে স্টেটের একটা কন্ট্রোল তো বরাবরই থাকে। তো যারা এই গ্লোবালাইজেশনের এরাতে স্টেটের রোলকে তবুও প্রাধান্য দিতে চাইছেন, তারা বলছেন যে না, দেয়ার ইজ আ ভেরি মিনিমাল রোল অফ দ্য স্টেট দ্যাট স্টিল এক্সিস্টস, এবং সেখানে স্টেটের কাজটা কি হচ্ছে, স্টেট হচ্ছে সভারেন্টিটাকে বার্গেনিং এর একটা পদ্ধতি, একটা মেথড হিসেবে ইউজ করে। কোথায়?
ইউনাইটেড নেশনস এর মতো জায়গায়, জাতিপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশনসে আমরা জানি যে বিভিন্ন ডিসিশনস নেওয়ার জন্য বিভিন্ন ভোটস হয় এবং সেখানে হচ্ছে যে বিভিন্ন, যেটাকে আমরা বলতে পারি যে বিভিন্ন রেজলিউশনস তৈরি হয় সিকিউরিটি নিয়ে, বা কোনো একটা যুদ্ধ হবে কি হবে না, শান্তি চুক্তি তৈরি হবে কি হবে না। তো সেই রকম জায়গায় নেপালের মতো একটা ছোট দেশেরও একটা ভোট আছে, ইন্ডিয়ার মতো বড় দেশেরও একটা ভোট আছে, আবার চীনের মতো একটা বিখ্যাত দেশেরও একটা ভোটই আছে। তো সেই রকম একটা জায়গাতে কিন্তু সভারেন পাওয়ারটা দিয়ে স্টেট বার্গেন করে যে আমি একটা ভোট দিচ্ছি মানে এই ভোটটা গোজ এগেনস্ট দিস অর গোজ ফর দিস, তার মানে একটা ভোটের মূল্য কিন্তু অনেক বড়, যেটা আমাদের ডেমোক্রেসিতে হয়ে থাকে বেসিক্যালি। তো এই যে ডিবেটটা এইখানেই হচ্ছে সভারেন্টির সাথে গ্লোবালাইজেশনের ডিবেট, এবং এইটাই হচ্ছে বেসিক্যালি হোয়াট ইজ দ্য রোল অফ সভারেন্টি বা হোয়াট ইজ দ্য পজিশন অফ সভারেন্টি ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশন। তো এইভাবে কিন্তু তাহলে আজকে প্লুরালিস্টিক থিওরি, মনিস্টিক থিওরি এবং সভারেন্টি ইন দ্য এরা অফ গ্লোবালাইজেশনের একটা ওভারঅল আইডিয়া দেওয়া হয়ে গেল। যদিও যদি এরপরও যদি ডাউট থাকে তাহলে সেটা পরে ডাউট ক্লিয়ারিং সেশনে আমরা কভার করব। থ্যাংক ইউ।